কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন ৯০৮ প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা। ক্ষুধা ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থার ফল। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার। স্বামী পলাতক, সন্তানের অভিযোগ মাদকাসক্ত ছিল তাদের বাবা। টোকাই আর হকারদের দখলে রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজ। অকেজো চলন্ত সিঁড়িগুলো। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ ভূমিতে ফিরে আবেগাপ্লুত ফিলিস্তিনিরা। নির্যাতনের ভয়াবহতার কথা স্মরণ। আলোচিত চিকিৎসক হুসাম ছাড়া না পাওয়ায় হতাশা। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে ৯০৮ প্রার্থী। মোট ভোটার ২৭,৫১৬ জন। ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারে হবে ভোট আর গণনা হবে OMR পদ্ধতিতে। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি। সব প্রস্তুতি প্রায় শেষ, রাত পোহালেই ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় LED স্ক্রিনে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা হবে ২ ধাপে। ২ মিনিটে গণনা করা যাবে ১০,০০০ ভোট। তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে। রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার। প্রক্রিয়াটায় যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। আমরা এই প্রক্রিয়া এই জন্য বলে যে ২০০ করে একবার এখান থেকে আনো, ব্যবসাকে খোলো, এটা রেডি করে ২০০ করে আমরা প্যাকেট করব। প্যাকেট করে রিটার্নিং অফিসার থেকে রিটার্নিং অফিসারের কাছে যাবে। এই সময়টাই যতটুকু লাগে। আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না। ১৬ অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ১৪টি প্রবেশপথের মধ্যে ৭টি বন্ধ থাকবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট। যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে। সেই কারণে আমরা ৫ জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা ৪টা মোবাইল কোর্টের কথা বলছি। সুতরাং ৯ জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। ১৯৮১ সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। ১৯৯০ সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে ১২টি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে। এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয়। ছাত্রদল, ছাত্র শিবির, বাম দল, ইসলামী দল সমর্থিত প্যানেল সহ মোট ১০ প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার রাত ১০টায় শেষ হয়েছে প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে ৪১৫ এবং হল সংসদে ৪৯৩ জন সহ মোট প্রার্থী ৯০৮ জন। মোট ভোটার ২৭,৫১৬ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। আল আমিন শিকদার, যমুনা নিউজ,
চট্টগ্রাম। রাত 12টায় শেষ হতে চলেছে রাকসু নির্বাচনের বর্ণাঢ্য প্রচারণা। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে 2000 পুলিশ। থাকছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনীয়। নির্বাচন কমিশন আশা করছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোটকেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজও শেষ পর্যায়ে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। নির্বাচন কমিশন বলছে তারাও প্রস্তুত এই ভোটের জন্য। আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। নির্বাচনের দিনসহ আগের এবং পরের দিন মিলিয়ে 3 দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি সদস্য। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করিতে মূলত ওইভাবে কাজলা গেট এবং বিনোদপুর গেট দিয়ে ঢুকবে, মেইন গেট দিয়ে সবাই বের হয়ে যাবে। আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য, আমরা থাকবো, শিক্ষকরা প্রক্টোরিয়াল টিমের মেম্বাররা থাকবে, আর পুলিশ বাহিনীর বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 28,901 জন ভোটারের এতে ভোট দেওয়ার কথা। জারিন অর্নি, যমুনা নিউজ। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বলেছেন, ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল, একটি নৈতিক ব্যর্থতা। বক্তব্যে তরুণ, নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশ্ব খাদ্য ফোরাম 2025-এর প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ফোরামের 80 বছর পূর্তি কেবল একটি উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক। This year's theme, hand in hand for better food and a better future. অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন। বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনুস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনুস। In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. It's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? ডক্টর ইউনুস আরও বলেন, বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 18 কোটি মানুষের খাদ্য যোগাচ্ছে সরকার। পাশাপাশি 13 লাখ রোহিঙ্গার আশ্রয় ও খাদ্য সহায়তাও দিচ্ছে বাংলাদেশ। We have become self-sufficient in rice,
which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity. পৃথিবীকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি উত্তরণের কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We must build legal and financial frameworks to support this kind of entrepreneurship, not stand in its way. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না, মাঝে মধ্যেই বাবা তার মাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। আর এই ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর কলাবাগান এলাকা, এই বাসার ৬ তলার একটি ফ্ল্যাটে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন, মাঝে মধ্যেই ঝগড়া করতেন তাসলিমার সাথে, মারধরও করতেন। আমার আব্বু আমার মাঝখানে সবসময়, আব্বু বেশিরভাগ সন্দেহ করতো আম্মুকে, আর আমার বাবা নেশা পানি করতো। তো ওনার সন্দেহ ছিল যে আমার মা অন্য বাহিরে কারোর সাথে সম্পর্ক আছে, তো এই নিয়ে সবসময় তাদের ঝগড়া চলতো। তার অভিযোগ, গতকাল রাতে তার মা তাসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল, পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন। মুখে গামছা বাঁধা, মাথায় আঘাত করছে, আর আম্মুকে কাট করে শুয়ে পুরো ডিপ ফ্রিজে রাখছে। ওরা তো খোঁজাখুঁজি করতেছে নাই, পরে বলতেছে চল তোদের দিয়ে আসি বিন্দান, তোর মা তো চলে গেছে। পরে দেখতেছি, পরে এইটা বইলে ওদের বাসা থেকে বের করে আরেক ফুপির বাসায় দিয়ে আসছে। পুলিশ জানায়, খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মুখ বাঁধা মরদেহ। আমরা লাশ উদ্ধার করেছি, লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি, মামলা প্রক্রিয়াধীন। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে, আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ টোকাই, মাদকসেবী আর হকারদের দখলে। কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়িগুলো অকেজো হয়ে পড়ে আছে মাসের পর মাস। পথচারীরা ফুটওভার ব্রিজ থাকতেও রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, মেরামত আর নিরাপত্তা জোরদারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, আর ছবি তুলেছেন লুৎফুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটওভার ব্রিজে যারা নিয়মিত চলাচল করেন, তাদের কাছে হেনস্থার এমন ঘটনা প্রায় নিয়মিত। টাকা দিলে তবেই মুক্তি, না দিলে ওরা তেরে আসে ময়লা পানি নিয়ে। দিনে দুপুরে হরহামেশা এখানে চলে মাদকসেবীদের দৌরাত্ম্য। রাত হলে টোকাই আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় বৃষ্টি। এখানে রাতে ঘুমাই, উঠতে মুঠে জায়গা, তারপর আবার ওদিকে ঘুমাই, ওদিকে বাঙ্গারে মঙ্গারে ঢুকাই। আমরা এনে আসে, ওদিকে আছে, এদিকে আছে, 20 থেকে 50 জনের মতো আছে। প্রায় 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি টাকার চলন্ত সিঁড়ি। সিঁড়ির অনেক যন্ত্রাংশ চুরি গেছে। নিরাপত্তার শঙ্কায় দিনেও ব্রিজে উঠতে চান না অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হন পথচারীরা। এতে বাড়ছে যানজট। টাকাটা আগে চাবে, চাওয়ার পরে যদি না দেয় পা চেপে ধরবে। আবার দেখা গেছে কিছু কিছু মহিলাও আছে, এরা কাপড় পর্যন্ত ধরে, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। বাইরের কান্ট্রিগুলোতে আইনকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, এখানেও যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি, অভ্যাসে পরিণত করতে পারি, কেবল তখনই সম্ভব। একই চিত্র দেখা যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে। এখানেও অচল চলন্ত সিঁড়ি। সেখানে যেন সংসার পেতেছে মাদকসেবীরা। ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি থেকেই আসে মাদকের অর্থ। আছে এমন অভিযোগও। ব্রিজের বাকি অংশ দখল করে রেখেছে হকার আর ভাসমান মানুষ। এখন তো কষ্টই হয়, সবাই করতে নামতে
আবার অনেক উঁচু জায়গা। যন্ত্রপাতি সরঞ্জাম যা আছে ভিতরে এই পাসপাতিগুলো সব বিক্রি করে ফেলছে ওরা, এগুলো ভাঙনির দোকানে বিক্রি করে। আমরা সিটি কর্পোরেশনে বারবারই অভিযোগ দিচ্ছি, সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো কিছু করল না। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সাথে থাকা 20 কোটি টাকার চলন্ত সিঁড়িটিও প্রায় 2 বছর অচল, পরিণত হয়েছে ডাস্টবিনে। পথচারীরা বলছেন রাত হলেই এই ব্রিজ দখলে নেয় টোকাইরা, আর দিনে থাকে হকারদের দখলে। এই ব্রিজটাই টোকাইগো হয়ে যায়, এই ময়লা পরিষ্কার প্রস্রাব করে, কোনো নিয়ন্ত্রণ নাই। মেশিনের উপর একটা পার্ট থাকে, ওই পার্টটা টোকাইরা খুলে নিয়ে গেছে। বনানীর সৈনিক ক্লাবের সামনের ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িও বন্ধ, কোনো মতে পায়ে হেঁটে চলাচল করছে পথচারীরা, সেখানেও হকারদের উৎপাত। চলন্ত সিঁড়ি অ্যাক্টিভ থাকলে আরো ভালো হয়, মানে সিঁড়িতে ওঠাতে এগুলো একটু কষ্ট হয়। পকেটে বলাবান দাঁড়ায় থাকে, জামের সময় পকেট থেকে টান দেয়। অনেক বেশি হকার, যেটা আসলে ফুটওভার ব্রিজে হওয়ার কোনোই কথা না। দর্শক, যে ভাঙা অংশটি দেখছেন এটি শাহবাগের পাশেই একটি ফুটওভার ব্রিজের একটি সিঁড়ির অংশ। অর্থাৎ এই ব্রিজটি থেকে যদি আপনি উঠতে চান, প্রথমেই আপনাকে এই 3টি সিঁড়ি লাফ দিয়ে উঠতে হবে, বা যদি নামতে চান তাহলে 3টি সিঁড়ি লাফিয়ে নামতে হবে। এবং নেমেই আপনি যেটা দেখবেন যে এর চারপাশে নানান ধরনের দোকান দিয়ে বেষ্টিত, অর্থাৎ কোনো খাবারের দোকান বা ফুলের দোকানের মধ্য দিয়েই আপনাকে বের হতে হবে বা ঢুকতে হবে। ফুটওভার ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দায়িত্বশীলরা জানান ব্রিজ মেরামত ও চলন্ত সিঁড়ি চালুর কাজ চলছে। আনসার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এটা শুধু চুরিটাকে রোধ করার জন্য না, আপনি দেখবেন যে ফুটওভার ব্রিজগুলোতে কিছু দোকানপাট আছে যেটা লোকজনের সহজ পারাপারকে ব্যাহত করছে, এবং ট্রু সেন্সে রাতের বেলা আমাদের পথচারীদের জন্য কিছুটা নিরাপত্তার ঝুঁকিও আছে। ভাসমান তারা রাতের বেলা এই জায়গাগুলোতে আশ্রয় নেয়। এই বিভাগে আমাদের ট্রাফিক বিভাগের সাথে যারা আমাদের কনসার্ন তাদের সাথে কথা বলেছে যে এই বিষয়গুলো যেন তারা রাতে পুলিশ বিভাগ যেন টহল দেয়। নগরবিদরা বলছেন প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আশেপাশে যারা ব্যবসা করেন তাদেরকে সবাই মিলে কিন্তু একটা তার সার্বক্ষণিক সুপারভিশন উদ্যোগ দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর সাথে থাকা চলন্ত সিঁড়িগুলো একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। পথচারীরা বলছেন অনেকটা বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। হকার আর মাদকসেবীদের দৌরাত্মে এই ব্রিজগুলো এখন ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে, এমনটাও বলছেন তারা। এখন প্রশ্ন উঠছে যে এই সমস্যার সমাধান দেবে কে, আর সেই সমাধান হবেই বা কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ কারাবাসের পর বন্দীদের মুক্তিতে উচ্ছ্বাসে মেতেছে ফিলিস্তিনিরা। মুক্তিপ্রাপ্তদের বরণে পথে নামে শত শত মানুষ। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে স্বজনরা। ছাড়া পেয়ে ও নির্যাতনের ভয়াবহ দিনগুলোর কথা ভুলতে পারছেন না অনেকে। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে মুক্তির পর নিজ সন্তানকে কোলে তুলে নিচ্ছেন বাবা। বাস থেকে নামার সময়টুকু অপেক্ষা করাই যেন কঠিন। এতদিন এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলেন প্রিয়জনেরা। শুধু এই ফিলিস্তিনি পিতাই নন, এদিন নিজের আপনজনকে পুনরায় ফিরে পাওয়ার আশায় দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল এবং এর আশপাশে জড়ো হয় শত শত ফিলিস্তিনি। দীর্ঘদিন পর হারানো সন্তানকে কাছে পেয়ে প্রাণ জুড়ান কোনো ফিলিস্তিনি মা। মিলন হয় পিতা পুত্রের, কেউ বা আবার ফিরে পান ছোট ভাই কিংবা আপনজনকে। আনন্দে কেউ মেলে ধরেন ফিলিস্তিনের পতাকা, আবার অনেকে প্রিয়জনের ছবি হাতে নিয়ে এখনো রয়েছেন ফিরে পাওয়ার অপেক্ষায়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা সেখানে অমানসিক নির্যাতন সহ্য করেছি, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই শেষ মুহূর্ত অবধিও বিশ্বাস হচ্ছিল না সত্যিই মুক্তি পেয়েছি। আমাদের হৃদয় অবশেষে শান্ত হয়েছে। গাজার সকল সন্তানহারা মায়েদের মতোই আমি আজ অনেক খুশি, কারণ আমাদের ছেলেরা আজ ঘরে ফিরেছে। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরপরই 2টি বাস ভর্তি করে স্বজনের কাছে ফিরতে পারেন ইসরায়েলের কাছে বন্দী ফিলিস্তিনিরা।
তবে মুক্তি পেয়েও কারাগারের দিনগুলোর নির্যাতনকে ভুলতে পারছেন না অনেকেই। জানান তাদের উপর অমানসিক নির্যাতন চালাতো ইসরায়েলিরা, তাই এখনও যারা বন্দী রয়েছে তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত তারা। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমি আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি। তবে জেলখানার অবস্থা ভয়াবহ, বিশেষ করে তরুণদের জন্য। সেখানে খাবার, পানি, চিকিৎসা কিছুই নেই, শুধু দিনরাত নির্যাতন। তাদের ফিরিয়ে আনার প্রতি মনোযোগ দিন। এদিন গুরুতর অপরাধে দণ্ডিত 250 ফিলিস্তিনি সহ আরও প্রায় 1700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। 2000 ফিলিস্তিনি ছাড়া পেলেও ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পাননি গাজার আলোচিত চিকিৎসক ডাক্তার হুসাম আবু সাফিয়া। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই যিনি আহত গাজাবাসীর জীবন বাঁচাতে প্রাণপণ লড়ে গেছেন। ইসরায়েলের কোনো হুমকি তাকে সরাতে পারেনি হাসপাতাল থেকে। তার চরম দায়িত্ববোধ আর সাহসিকতাই যেন তেল আবিবের ভয়ের কারণ। তাই তো বিনা বিচারে আটকে রেখেছে এখনো, যদিও তাদের দাবি হামাসের সাথে সম্পৃক্ততা রয়েছে আলোচিত এই চিকিৎসকের। ইসরায়েলের অবিরাম গোলাবর্ষণ, হুমকি, আলটিমেটামের পরও হাসপাতাল ছাড়েনি ডক্টর হুসাম আবু সাফিয়া। মৃত্যু ভয় উপেক্ষা করে সেবা দিয়েছেন রোগীদের, পরিচয় দিয়েছেন অবিচল সাহস আর মানবিকতার। গেল বছর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রায় 250 জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন ডক্টর হুসাম। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত এমন ফিলিস্তিনিদের তালিকায় নেই আলোচিত চিকিৎসকের নাম। বিনা বিচারে ইসরায়েলের কুখ্যাত ওয়াফার কারাগারে বন্দী ডক্টর হুসাম। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে চলছে জিজ্ঞাসাবাদ। সেনাদের নৃশংস অত্যাচারে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও প্রত্যাখ্যান করছে তেল আবিব। প্রশ্ন উঠেছে, একজন চিকিৎসককে কিসের এত ভয় ইসরায়েলের? তেল আবিবের দাবি, হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল কামাল আদওয়ান হাসপাতাল। আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম নেতা এবং সমন্বয়ক ডক্টর হুসাম। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি এখনো। বিচার ছাড়াই ডক্টর হুসামের আটকাদেশকে নিষ্ঠুর ও অমানবিক হিসেবে বর্ণনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর হুসাম আবু সাফিয়ার নাম প্রস্তাব করেছিল নেদারল্যান্ডসের চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর গাজা ইন দ্য নেদারল্যান্ডস। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্র জনতা হত্যার মাস্টার মাইন্ড বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। কুখ্যাত চাঁদাবাজ ও চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত ভয়ঙ্কর এই খুনি তার বাহিনী নিয়ে মেতে উঠেছিলেন রক্তের হোলি খেলায়। গাড়িতে করে অস্ত্র এনে প্রকাশ্যে গুলি বর্ষণ করেন নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রনি। ভয়াবহ নৃশংসতা চালানো এই সন্ত্রাসী এখনও ধরাছোঁয়ার বাইরে। 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে উত্তাল চট্টগ্রামের রাজপথ। 16 শহর মুরাদপুরে হাজার হাজার ছাত্র জনতার জমায়েত। নরবরে প্রশাসন হিমশিম খাচ্ছে সেই ঢল সামলাতে। সেই উত্তাল আন্দোলন দমাতে ভয়ঙ্কর জমদূত হয়ে হাজির হয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজম রনি। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে সাথে নিয়ে একটি প্রাইভেট কারে করে অস্ত্র নিয়ে হাজির হয় কুখ্যাত নুরুল আজম রনি। শুরু হয় গুলিবর্ষণ। বৃষ্টির মতো সেই গুলিতে প্রাণ হারায় ওয়াসিম, শান্তসহ তাজা 3টি প্রাণ। ছাত্র জনতার রক্তে সেদিন হোলি খেলায় মাতে ছাত্র হত্যার মাস্টারমাইন্ড রনি। সেদিনের সেই নৃশংস হামলার বীভৎসতা এখনো ভুলতে পারেননি আন্দোলনে অংশ নেয়া এই সাধারণ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে দাঁড়িয়েই বর্ণনা করেন কি ঘটেছিল সেদিন। নুরুল আজম রনি এবং বাবরসহ তারা যে সাদা মাইক্রোবাসে করে অস্ত্রগুলো নিয়ে এসেছে এবং ওই অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর এবং আমাদের উপর গুলি চালিয়েছে। 16 তারিখ এক ভাইয়ের মাথা পুরো 2 ভাগ হয়ে গেছিল। তাকে এনে আমার সামনে এসে রাখছে, আমার সামনে এসে রেখেছিল। ঠিক ওই সময় আমার রুমাল দিয়ে তার রক্ত মুছে দিয়েছিলাম। আমি ঠিক ওই রুমালটা এখনো রেখে দিয়েছিলাম। সো এই যে দেখেন এই যে স্মৃতিগুলো, আসলে এই স্মৃতিগুলো ভোলার মতো না। 5 আগস্ট সরকার পতনের পর সেই কুখ্যাত রনির টিকিটিও ছুঁতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনও ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে বের হয়ে আসে তার বিদেশ পালানোর তথ্য। আওয়ামী প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় প্রথমে ভারতে, পরে সেখান থেকে কম্বোডিয়ায় পাড়ি জমান এই ভয়ঙ্কর খুনি।
16 জুলাই যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা রক্তের হোলি খেলায় মেতেছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের আওতায় আনা হয় না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা নামও আসতে নুরুল আজম রনি এর নেতৃত্বেই আমাদের যে ওখানে 3 জন শহীদ হয়েছিল এই সরাসরি আমাদের উপর গুলি নিক্ষেপ করে। প্রশাসন যদি সহযোগিতা না করতো কখনোই কিন্তু তারা দেশ থেকে পালাইতে পারতো না। এদের সহযোগিতায় রনি দরছোয়ার বাইরে এখন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে বহুমুখী অপকর্ম, উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি খুনের দায়ে বহিষ্কৃত হন নুরুল আজম রনি। 5 আগস্টের পর গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকলেও ফেসবুকে সক্রিয় এই নেতা আওয়ামী লীগের হয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছেন প্রশাসন ও সরকারকে। মরিয়া হয়ে উঠেছেন জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের মানহানি করতে। মিথ্যা তথ্য দিয়ে চালাচ্ছেন নানা অপপ্রচার। রনি ও তার সহযোগীদের সোশ্যাল মিডিয়া ট্রায়ালে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এই নারী শিক্ষার্থী। তার অভিযোগ, রনির সহযোগীরা চাঁদাবাজ তকমা লাগিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এটা আসলে আমরা বুঝতে পারি যে কোনো একটা এক গোষ্ঠীর কাজ, যারা আমাদের চায় যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা ভূমিকা রেখেছিলাম, যারা চেয়েছি দেশটাকে একটু সুন্দর করে গড়ে তুলতে, তাদের যে ইমেজটা এটা নষ্ট করার জন্য এই গোষ্ঠী আসলে কাজ করে যাচ্ছে। অন্যদিকে এখনও সেই পুরনো বক্তব্য প্রশাসনের, দেশে থাকলে আনা হবে আইনের আওতায়। আমাদের সাইবার পেট্রোলিং তো অবশ্যই আছে। সাইবার পেট্রোলিং বা কে সক্রিয় আছেন বা কিভাবে সক্রিয় আছেন এগুলো আমাদের নজরে আছে। এরকম তো অনেকেই আছে, যদি দেশের বাইরে যদি থাকে সেক্ষেত্রে আসলে অনেক সময় আমাদের তো ভাবে অ্যারেস্ট করাটা একটু টাফ। চাঁদাবাজ ও চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত রনির নামে হত্যা, গুম, খুনের একাধিক মামলা থাকলেও তার এখনও এমন সক্রিয় থাকা প্রশাসনের অজ্ঞতা ও উদাসীনতা বলছেন অপরাধ বিশ্লেষকরা। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠানের জন্য এখনো যারা কষ্ট করতেছে, কাজ করতেছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। ফেসবুকের মাধ্যমে তাদেরকে থ্রেট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এইভাবে এখানে থাকলে তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু তাদেরকে পার করিয়ে দেওয়া হয়েছে। কিভাবে পার করিয়ে দেওয়া হয়েছে এটা একটু তদন্ত হওয়া দরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্বজিৎ দাসের কথা মনে আছে আপনাদের? রাজধানীর সদরঘাট এলাকায় শিবির সন্দেহে যাকে হত্যা করেছিল ছাত্রলীগ, সেই বিশ্বজিৎ স্মরণে এবার একটি স্মৃতিস্তম্ভ বানানো হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজে সহযোগিতা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নাহিদ হোসেনের তোলা ছবিতে বিশ্বজিৎ চত্বর আর আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। এই মর্মান্তিক ফুটেজটা একবার অন্তত দেখেননি এমন মানুষ মেলাভার। ডিসেম্বরের এক শীতল বিকেল, সময় 2012 সাল। বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলছিল সেদিন। বাহাদুর শাহ পার্ক চত্বরে শিবির কর্মী সন্দেহে একজন যুবককে অসংখ্য ক্যামেরার সামনে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সেদিন তিনি আমি হিন্দু বলে চিৎকার করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে নিশ্চিত হয় সেই যুবকের নাম বিশ্বজিৎ দাস, পেশায় দর্জি। 2008 সালে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতা নেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক আসতে থাকে তাদের নানা অপকর্মের খবর। বিশ্বজিৎ খুন হওয়ার ঘটনা নাড়িয়ে দেয় গোটা জাতিকে। এ ঘটনায় মামলা হয় 2013 সালে, প্রথম রায়ও মেলে। তবে উচ্চ আদালতে আপিলের পর কারো কারো সাজা কমে। এখন মামলাটি পড়ে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। নিরীহ দর্জি বিশ্বজিৎ হত্যার 1 যুগ পেরিয়ে গেছে। আদালতের রায় কার্যকর হয়নি আজও। সাজাপ্রাপ্ত আসামিদের অনেকেই ফ্যাসিস্ট আওয়ামী আমলেই প্রকাশ্যে রাজনীতি করেছে, অথচ পুলিশের খাতায় তারা ছিলেন পলাতক। বিশ্বজিতের পরিবার এখনও তাকিয়ে বিচারের দিকে। আমাদের ফ্যামিলির চাওয়া ছিল এটাই যে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক। আজকে 12 বছর পার হয়ে 13 বছরে পড়ছে, কিন্তু বিচার রায় হয়েছে, কার্যকর হয় নাই। এবার বিশ্বজিৎ দাসের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে বিশ্বজিৎ চত্বর। এ কাজের প্রধানতম উদ্যোক্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রইস উদ্দিন জানান, এটি শুধু বিশ্বজিতের স্মৃতি নয়, ছাত্র রাজনীতির নৃশংসতায় হারানো সকল নিরীহ তরুণের প্রতীক হবে এই স্তম্ভ। যেই রাজনীতি করুক না কেন, কাউকে হত্যার মাধ্যমে না, কাউকে নৃশংসতার মাধ্যমে না, এবং কাউকে জুলুমের মাধ্যমে না, বরঞ্চ শান্তিপূর্ণ এবং সহাবস্থান যেন সবার নিশ্চিত থাকে।
নতুন এই স্মৃতিস্তম্ভ হবে ন্যায় বিচারের প্রতীক, এমন প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সামনের দিনে সরকারি মদদে কেউ যাতে আর ক্যাম্পাসগুলোতে নিষ্পেষণের রাজনীতি না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখার কথা জানান তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ, যেখানে যে কাউকে ভিন্ন মতের যে কাউকে ট্যাগ দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় তারা এমন ম্যাল প্র্যাকটিস করেছিল, এমনভাবে একটা কন্ট্রোলিংয়ের জায়গা তৈরি করেছিল যেটা আসলে শিক্ষার্থীদের জন্য খুবই দুর্বিষহ একটা অবস্থা ছিল। ওই আমলে আসলে আমি যদি শিক্ষার্থীদের পক্ষেও কোনো কাজে যাইতাম তাহলে আমি একটা ট্যাগের শিকার হইতাম। তো এই দমন পীড়ন রাজনীতিটা তখন ছাত্রলীগ করেছে। সে সময় মোবাইল আর ইন্টারনেট এতটা জনপ্রিয় হয়নি, কিন্তু বিশ্বজিৎকে নৃশংসভাবে কোপানোর সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তার কারণ ঘটনাটি ঘটেছিল সবগুলো টিভি ক্যামেরার সামনে। সবাই তখন ভেবেছিল তথ্য প্রমাণ যেহেতু রেকর্ড করা রয়েছে, অপরাধীরা যেহেতু চিহ্নিত, বিচার হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্মৃতিস্তম্ভ বা চত্বর বানিয়ে কি দায়মুক্তি সম্ভব? বিচার কার্যকর হওয়াও জরুরি। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলছেন, এ ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকে। যতক্ষণ পর্যন্ত আপনি একটা মামলার চূড়ান্ত রায় নিয়ে এক্সিকিউশনে না আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো সমাজের সামনে কোনো এক্সাম্পল সেট হচ্ছে না। তার ফলে আপনার পরবর্তী ওই একই ধরনের অপরাধের প্রবণতা অনেক সময় বাড়ে। তো সেই প্রবণতা যদি আপনাকে রোধ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দ্রুত রায় এবং তা কার্যকর করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে ফৌজদারি মামলাগুলোর রায় কার্যকরে দীর্ঘসূত্রতা একটা বড় সমস্যা। রায় ঘোষণার পরও দণ্ড কার্যকর না হলে সেটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করে বলেও মন্তব্য করেন কাজী জাহিদ ইকবাল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ভুক্তভোগী এক ছাত্রীর পরিবারের বিরুদ্ধে। শনিবার দুপুরে তানোরে মঞ্জুমালা পৌর সদরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রকুনুজ্জামান ও শিক্ষক আহসান হাবিব কোচিংয়ে পড়া একাধিক ছাত্রীকে অনৈতিক সম্পর্কে প্রস্তাব দেন। এছাড়াও মোবাইল মেসেঞ্জারে কুরুচিপূর্ণ কথাবার্তা বলারও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকরা কোচিং সেন্টার ঘেরাও করে পরিচালক রকুনুজ্জামানকে মারধর করেন। পরে ওই শিক্ষককে মঞ্জুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে স্থানীয়রা, কিন্তু লিখিত অভিযোগ না থাকায় আটক রকুনুজ্জামানকে ছেড়ে দেয় পুলিশ। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শত কোটি টাকা ব্যয়ে তৈরি একাডেমিক ভবনে যেতে চান না শিক্ষক শিক্ষার্থী কেউই। অভিযোগ উঠেছে, বিল্ডিং নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। দ্রুত এই বিষয়গুলো খতিয়ে সমাধান চান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দিনাজপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লাল সাদা ইটের তৈরি এই ক্যাম্পাস। 85 একর জমির উপর দাঁড়িয়ে আছে রংপুর বিভাগের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে 10 তলা ভবন। শিক্ষার্থীদের জন্য এই বিল্ডিং নির্মাণে টেন্ডার আহ্বান করা হয় 2018 সালে। কাজটি পায় তমা এন্টারপ্রাইজ। শত কোটি টাকা খরচে নির্মিত ভবন হস্তান্তর করা হয় 2022 সালে 30 জুন। তবে ভবনের ভেতরে ঢুকলে অবাক হতে হবে। ব্যয়বহুল বিল্ডিংয়ে নেই জানালার কার্নিশ। বৃষ্টি হলে পানি ঢোকে ক্লাসরুমে। কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না নতুন একাডেমিক ভবনটি। শিক্ষার্থীদের অভিযোগ, বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। আমাদের এই ফ্লোরে আমাদের আর্কিটেকচারের এখানের জন্য মাত্র একটা টয়লেট বরাদ্দ করা হয়েছে, আর সেখানে আমরা টিচার স্টুডেন্ট সবাই ছেলে মেয়ে একসাথে ইউজ করতেছি। লিফট হচ্ছে বন্ধ হয়ে যায়, যে আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ সময়, আমাদের দেখা যায় যে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমাদের 10 তলায় যতগুলো লিফট আছে অধিকাংশ লিফট নষ্ট। বেশিরভাগ সময় এগুলো দেখা যায় যে চলে শিক্ষার্থীরা ঠিকভাবে ইউজ করতে পারে না। এগুলো অনেক সময় দেখা যায় যে লিফট হচ্ছিল উঠতে উঠতে লিফট মাঝপথে বন্ধ হয়ে যায়। উপাচার্য নিজেও জানেন দুরবস্থার বিষয়ে। বললেন, এই বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এত বড় একটা বিল্ডিং এত টাকা খরচ করে করা হয়েছে, অথচ এখানে কেউ যেতে চাচ্ছে না, না ছাত্রছাত্রীরা, না শিক্ষকরা, না কোনো ডিপার্টমেন্ট। তারপরে আমি এই বিল্ডিং এ আমি নিজে যেয়ে কাজটা একটু দেখি কিরকম কাজ করছে, এবং আমি দেখলাম যে যেইভাবে কাজটা করছে, যে কাজের যে নিম্নমান, এখানে ছেলে মেয়েদের শিক্ষকদের ক্লাস নেওয়াটা একটা রিস্কের ব্যাপার।
ভবনের লিফটগুলো মরণফাঁদ বলে জানালেন উপাচার্য। তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে বলেও জানালেন তিনি। লিফট দিয়ে আপনি উঠবেন, প্রতিনিয়ত লিফটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অত্যন্ত বাজে মানে লিফট দিয়েছে। তারপর আপনি ক্লাসরুমগুলো যান, বিল্ডিংটা এমন ভাবে করা হয়েছে সানসেট গুলো নাই, বাইরে বৃষ্টি হলে সবগুলো পানি বিল্ডিং এর ভিতরে চলে আসে, আইসা পাথরগুলা বিল্ডিং এর যে ইয়েটা দিছে মোজাইকগুলো সব ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে। টয়লেটের মানগুলো খুবই খারাপ, অত্যন্ত খারাপ। 2023 সালের 14 নভেম্বর ভবনটি উদ্বোধন করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের 7 প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে জেলা প্রশাসন। 42টি আবেদন যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অন্য প্রতিষ্ঠান চাইলে নিবন্ধন নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রূপালী ইলিশের শহর চাঁদপুর। এবার সেই ইলিশের নিরাপদ বেচাকেনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায়। বিভিন্ন সময় অনলাইন থেকে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন, যা এড়াতে অনলাইনে ইলিশ বিক্রির সনদ দিয়েছে জেলা প্রশাসন। শর্ত মেনে 42 আবেদনকারীর মধ্যে 7 জনকে দেয়া হয় সনদ। সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না। আপনারা এখানে একটা ফেসবুক পেজ দিয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত, আপনাদের ফেসবুক চ্যানেল থাকা উচিত। আপনারা নিয়মিত এটাতে আপডেট দিবেন, নিয়মিত প্রচার করবেন। আপনারা যদি প্রচার করেন তাহলেই কিন্তু যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু থেমে যাবে। পুলিশ সুপার জানান, এমন উদ্যোগে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা অনেকটাই কমবে, তবে ক্রেতাকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। প্রতারণাটা কিভাবে করে এটা কিন্তু আপনারা ভালোভাবে বলতে, তখন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনাদের কাছে এইগুলো চলে আসবে। আমরা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও তখন সেইভাবে ইনফরমেশনগুলো নেবেন। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সনদ পেয়ে খুশি উদ্যোক্তারা। ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ কেনার আহ্বান তাদের। শতভাগ ক্যাশ অন ডেলিভারি, ওই যে বক্স এবং প্যাকেজিং এর যে টাকা, ওই টাকাও দেওয়া লাগবে না। আমরা ক্রেতার কাছে ওনার হাতে মাছ পৌঁছে দিয়ে তারপরে পুরো টাকা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা একদম লোকাল ইলিশটা দেওয়ার জন্য এবং সব ধরনের ফ্রেশ মাছ দেওয়ার জন্য। প্রথম পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করে 7 উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। এখনও নিখোঁজ অন্তত 65 জন। ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ ঘরবাড়ি। রোববার থেকে শুরু হওয়া মৌসুমি ঝড় বৃষ্টিতে তৈরি হয় এই বন্যা পরিস্থিতি। উপচে পড়ে নদীসহ বিভিন্ন জলাধারের পানি। ভূমিধস হয় অনেক এলাকায়। বন্ধ হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কিছু এলাকায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।